আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। অর্থাৎ এই সৃজনশীলটা একই সাথে যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল। এই যে 6 নম্বর সৃজনশীলটা, এখানে আমাদের উদ্দীপকে দুইটা সার্কিট দেওয়া আছে। চিত্র 1-এ বলা আছে রোদের সমাবেশ, আর চিত্র 2-এ বলা আছে রোদের বিভিন্ন সমাবেশ। এবং উদ্দীপকে কিছু কথা লেখা আছে। কথাগুলো হচ্ছে যে চিত্র 1-এর রোধের সমাবেশকে 12 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করায় বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এখানে প্রশ্ন একটু মিসিং ছিল, যেটা আমি এখানে লিখে দিয়েছি যে সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহ মাত্রা কমতে থাকে। কোনো এক পর্যায়ে প্রবাহ মাত্রা 1/7 অ্যাম্পিয়ার হয়, যেখানে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান আলফা সমান 0.05 ডিগ্রি পার সেলসিয়াস। তার মানে এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে আমাদের বোঝাচ্ছে যে সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে যে সময় যত বাড়বে বর্তনীর তাপমাত্রা তত বাড়বে। আমি যদি খেয়াল করি যে সময় বাড়বে বর্তনীর কি বাড়বে? তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা বৃদ্ধি পেলে কে বৃদ্ধি পায়? রোধ বৃদ্ধি পায়। কিন্তু তারপরে রোধ বৃদ্ধি পেলে কি হয়? প্রবাহ মাত্রা কিন্তু কমে যায়। উদ্দীপক অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং প্রবাহ মাত্রা কমে যাবে। আর সময় যত বাড়বে, মানে সময়ের সাথে সাথে সময় যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, আর রোধ বৃদ্ধি পেলে আমাদের প্রবাহ মাত্রা কিন্তু কমে যাবে। যেহেতু কমে যাচ্ছে এই জন্য একটু নিচের দিক। তারপরে বলা আছে যে গ নম্বর যেটা প্রশ্ন বলা আছে, বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে 1.7 অ্যাম্পিয়ার হলে বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পায়? তাহলে কি বলা হয়েছে? বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে 1.7 অ্যাম্পিয়ার হলে বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পায় সেটা নির্ণয় করতে হবে। তো সেটা কিভাবে নির্ণয় করতে পারে আমরা একটু দেখবো। তো এটা যেভাবে নির্ণয় করতে পারি, প্রাথমিক অবস্থায় আমাদের সময়টা ছিল কত? সময়টা কিন্তু 0। প্রাথমিক অবস্থায় আমরা সময়টা ধরে নেব যে 0। তাই লিখছি যখন সময় 0 অর্থাৎ t সমান 0, তখন আমাদের তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ওই অবস্থায় রোধটা হচ্ছে আর নট। যখন সময় 0, আমরা এক্ষেত্রে সময়কে দুইটা ভাগে ভাগ করে নেব, যখন সময় 0 আর যখন সময় বৃদ্ধি পায়। যখন সময় 0 তখন t সমান 0, মানে ধরছি যখন সময় 0 তখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং রোধ হচ্ছে আর নট। তো এই ক্ষেত্রে আর নট হচ্ছে বর্তনীর তুল্য রোধ। মানে যখন সময় 0 তখন বর্তনীর কিন্তু আমাদের এটা দেওয়া ছিল, এটাই কিন্তু আমাদের চিত্র দেওয়া ছিল, আমি একটু এখানে আঁকা রাখছি আর কি। তো এটা হচ্ছে যখন সময়টা 0 তখন বর্তনীর আর নটটা কি? এই বর্তনীর তুল্য রোধ নির্দেশ করে, এই জন্য লিখছি এই ক্ষেত্রে আর নট হচ্ছে বর্তনীর তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিকিউ। তাহলে এই তুল্য রোধ যখন হিসাব বের করবো তখন কিভাবে বের করতে পারি যে এই যে 20 ওহম আর 30 ওহম, R1 আর R2 যে রোধ, এইটা কিন্তু সমান্তরালে আছে। এটা কি সমান্তরালে আছে? R1 আর R2 সমান্তরালে আছে। এই দুইটার সাথে R3 আবার শ্রেণীতে আছে। তাই আমরা লিখছি যে সমান্তরাল হিসাবের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সূত্র হচ্ছে Rp সমান সমান দুইটা রোধের গুণফল বাই দুইটা রোধের যোগফল। যে দুইটা রোধ সমান্তরালে থাকবে সেই দুইটা রোধের গুণফল বাই সেই দুইটা রোধের কি যোগফল। তাহলে লিখছে Rp সমান সমান R1 * R2 বাই R1 + R2, কারণ এই দুইটাই তো সমান্তরালে ছিল। তাহলে 20 * 30 বাই 20 + 30, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 12 ওহম। এখন এই দুইটা মিলে একটা রোধ হয়ে গেছে, এই দুইটা মিলে একটা রোধ হয়ে গেছে এবং সেটার সাথে 72 ওহম কি শ্রেণীতে আছে। তাহলে R ইকুইভ্যালেন্ট সমান Rb + R3 সমান সমান Rp + 72। তো 12 + 72 মানে হচ্ছে 84 ওহম। তাহলে এই বর্তনীর যে তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট সেটা কত বললাম? সেটা 84 ওহম। এইটাই কিন্তু আর নটের মান। এখন আমরা হিসাব করব যখন সময় ধীরে ধীরে বাড়ে, যখন কি সময় বাড়ে, তার মানে সময় যখন বাড়ে, এই জন্য লিখছি টি সমান টি। তার মানে টি মানে হচ্ছে একটা সময় বাড়তেছে আর কি। তার মানে যখন সময় বাড়ে তখন তাপমাত্রা আমরা ধরে নেব থিটা ডিগ্রি সেলসিয়াস এবং রোধ ধরে নেব কি আর থিটা। বুঝছি কিনা? যখন সময়টা 0 ছিল তখন তাপমাত্রা ছিল কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস এবং রোধ ছিল আর নট। কিন্তু সময় যখন ধীরে ধীরে বাড়বে তখন তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস ধরবো এবং রোধটা কি? আর থিটা। মানে তাপমাত্রা বাড়বে, রোধও বাড়বে, এই জন্য এটা থিটা ডিগ্রি সেলসিয়াস চলে যাবে এবং আর থিটাতে চলে যাবে। তো এই ক্ষেত্রে সময় যখন বাড়ে তখন কিন্তু আমাদের উদ্দীপকে একটা কথা বলা ছিল যে এর সাথে কিন্তু 12 ভোল্ট কিসে যুক্ত থাকবে? এটা হচ্ছে ব্যাটারি যুক্ত থাকবে। মানে চিত্র 1-এর রোধের সমাবেশকে 12 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করে, 12 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করায় বর্তনীর তড়িৎ প্রবাহ শুরু হয়। তো সময় বাড়লে তো বর্তনীর তড়িৎ প্রবাহ শুরু হবে, আর যখনই তড়িৎ প্রবাহ শুরু হবে তখন বর্তনীতে কি যুক্ত থাকতে হবে? অবশ্যই একটা তড়িৎ কোষ যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে না। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমরা এখানে 12 ভোল্ট যদি তড়িৎ মানে তড়িৎ কোষ যুক্ত করে দেই তাহলে চিত্রটা হচ্ছে এটা। এইটাই ছিল আমাদের চিত্র, জাস্ট এখানে আমরা 12 ভোল্ট তড়িৎ কোষ যুক্ত করে দিয়েছি। তো এখানে আমরা একটা সূত্র জানি যে V সমান সমান কত? I R, এখান থেকে লেখা যায় কত? I সমান সমান কত? V বাই R, এটা লিখতে পারি। কিন্তু আমাদের তো ভোল্ট বা তড়িৎ চালক শক্তি যেটা E দেওয়া আছে, এই জন্য লিখছি কত? E বাই R, E বাই কত R। কিন্তু এই ক্ষেত্রে I সমান সমান E বাই R এর জায়গায় কত হবে? R থিটা, কারণ আমরা সময় বাড়ার সাথে সাথে রোধটাকে কত ধরছিলাম? R থিটা ধরছিলাম, এই জন্য R থিটা। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে এক পর্যায়ে প্রবাহ মাত্রা এত অ্যাম্পিয়ার হয়, মানে সময় যখন বৃদ্ধি পায়, একটু খেয়াল করবো এখানে উদ্দীপকটা দেখবো।
এই যে সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহ মাত্রা কমতে থাকে। কোনো একটা পর্যায়ে প্রবাহ মাত্রা 1.7 অ্যাম্পিয়ার হয়। মানে সময় যখন বাড়বে তখন কি হচ্ছে, প্রবাহ মাত্রা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, প্রবাহ মাত্রা কমতে কমতে কোনো একটা সময় যে কি হবে, সেই প্রবাহ মাত্রাটা কত হবে, 1/7 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে সময় বাড়তেছে এবং বাড়তে বাড়তে কোনো একটা সময় যে এত অ্যাম্পিয়ার হবে। তার মানে আমরা যখন সময় বাড়ার হিসাবটা করতেছি তখনকার তড়িৎ প্রবাহটাই এত অ্যাম্পিয়ার হবে, তখনকার তড়িৎটাই তো হবে এত অ্যাম্পিয়ার। এই জন্য লিখছে I সমান 1/7 অ্যাম্পিয়ার এবং তড়িৎ চালক শক্তি E সমান 12 ভোল্ট। তাহলে এই অনুযায়ী আমরা যে সূত্রে এই মানটা বসায় দেবো যে I এর মান হচ্ছে 1/7, E এর মান হচ্ছে 12 এবং R থিটা জানেন, এটা আমরা বের করব। তাহলে এটাকে হিসাব করলে 7 × 84 আর R থিটা আর গুণন করলে আমরা পাচ্ছি হচ্ছে R থিটা সমান 84 ওহম। তাহলে আমরা খুব সহজে R থিটাতে পেলাম। তো এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার মান কিন্তু আমাদের দেওয়া ছিল। তো আমরা যদি রোধের উষ্ণতা গুণাঙ্ক জানি তাহলে সেখান থেকে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে R থিটা সমান সমান R নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। 1 প্লাস আলফা থিটা। গ নম্বর বলছিল যে বর্তনীর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়, এই থিটাটাই হচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধি। এই থিটাটা কি, সেই তাপমাত্রা বৃদ্ধি। আর তাপমাত্রা গুণাঙ্ক আমাদের বলা ছিল প্রশ্নের এই মানটা। তো এখন আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক দেখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এইখানে আমাদের বাকি মানগুলো কিন্তু বের করা আছে যে আর থিটা মানে আমরা জানি 84, আর নট মানে জানি 84 1, আর আলফা যেটা আলফা মানে এটা দেওয়া ছিল এই যেটা লিখছি, আর থিটাটা আমরা বের করব যে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি, এটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে 84 ভাগ 84 এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1, এই 1টা পাশে থেকে বিয়োগ হবে সমান সমান 0 ইনটু এটম, সরি থিটা ইনটু এটম, 0 ইনটু থিটা ইনটু এটম। তারপর এখান থেকে আমরা টার্গেট থিটা বের করা। তাহলে থিটা সমান সমান এটা তো 1 - 1 করলে কত, 0 0/0.05। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এই থিটাটা কিন্তু অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আমরা এখানে যদি অন্য কোনো মান পেতাম তাহলে সেটা বলতো সেটা তত ডিগ্রি সেলসিয়াস। মানে এখান থেকে আমরা 0 বাই কোনো কিছু ভাগ করে পাচ্ছি হচ্ছে 0। যেহেতু এই থিটা সবসময় ডিগ্রি সেলসিয়াসে থাকে তাই এটা লিখছি 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি থিটার মান কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের বর্তনীর তাপমাত্রা কি থাকে, অপরিবর্তিত থাকে। বর্তনীর তাপমাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি হয় না। আমরা লাস্টে লিখে দেবো যে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি হয় না, বর্তনীর তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এটা ছিল মোটামুটি গ নম্বর। এখন আমরা ঘ নম্বরটা দেখবো। তো ঘ নম্বরে কি বলা আছে, প্রশ্ন বলা আছে বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2, একটু বুঝতে হবে। বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে প্রবাহ মাত্রার তাৎক্ষণিক কি পরিবর্তন হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও। বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে প্রবাহ মাত্রা কি পরিবর্তন হবে, তার মানে হচ্ছে যে আমাদের এই অবস্থায় বর্তনীর প্রবাহ মাত্রা কত এটা বের করবো। এটাকে ধরে নেবো I1। এটা বের করার পরে তারপরে আমরা এই বর্তনীকে চিন্তা করবো যে এই বর্তনীর রোধগুলো এইভাবে আছে, এই বর্তনীর 3টা রোধ এইভাবে আছে। তো এইভাবে যখন সাজাবো তখন রোধটা কত সেটা বের করবো, সরি তখন কারেন্টটা কত সেটা বের করবো। মানে হচ্ছে বর্তনী যখন এই অবস্থায় আছে তো এই অবস্থায় কারেন্টটা কত, I1, সেটা বের করবো। আর তারপরে দ্বিতীয় স্টেপে আমরা এই রোধগুলোকে চিন্তা করবো, সবগুলো রোধ কিসে আছে, এই অবস্থায় আছে, মানে এটা শ্রেণীতে আছে। তো সেই ক্ষেত্রে কারেন্টটা কত, I2, সেটা বের করবো। বের করে দেখবো যে বর্তনীর প্রবাহ মাত্রা কি পরিবর্তন হয়, সেটা পরে ডিফারেন্স করে বের করে দেবো। ওইটাই বলা আসলে উদ্দীপকে, মানে প্রশ্ন এটাই চাওয়া হয়েছে আর কি। আমরা সেটাই করি। ফার্স্টে মানে প্রাথমিক অবস্থায় যে চিত্রটা ছিল ওই অবস্থায় যে বর্তনীর রোধ পাবো সেটা হচ্ছে, বর্তনীর যে প্রবাহ মাত্রা বা কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমরা একটা সূত্র জানি, যে সূত্র অনুযায়ী যে V সমান সমান কত IR, I সমান সমান কত V/R। এই সূত্র অনুযায়ী আমরা কারেন্ট বের করবো। তো I সমান সমান V তো নাই আমাদের কাছে V এর পরিবর্তে কি দেওয়া আছে, E দেওয়া আছে। আর R যেটা R হচ্ছে এটা টোটাল মানে ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে টোটাল বর্তনীর যে রোধ সেটা। এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে, মানে হচ্ছে আমাদের এই চিত্রের ক্ষেত্রে আর কি, এই চিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে মানে এইটুকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আর ইকুইভ্যালেন্ট কিন্তু গ নম্বরে পাইছি কত, 84, আর এর মান কত 12 দেওয়া আছে। তো এটাকে এটা ভাগ করলে আমরা পাচ্ছি 1/7। তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 0.128 এত অ্যাম্পিয়ার। এটা ছিল প্রাথমিক অবস্থায়। আর যখন চিত্র 1 এর রোধগুলোকে চিত্র 2 এর মতো করে সাজাবো তখন প্রবাহ মাত্রা কত সেটা বের করবো। তার মানে হচ্ছে এই রোধগুলোকে যদি আমরা শ্রেণীতে সাজাই তখন প্রবাহ মাত্রা কত সেটা দেখবো। ই হচ্ছে 12 ভোল্ট আর এখানে 3টা রোধ শ্রেণীতে আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের তুল্য রোধ কিন্তু জানা নেই, আমরা ফার্স্টে তুল্য রোধ বের করবো তারপর হিসাব করবো। তো এই ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে RS সমান সমান R1 + R2 + R3, আর 3টা রোধকে শ্রেণীতে আছে, যুক্ত করলে এত ওহম পাচ্ছি। এখন ওই একই সূত্র IS সমান E/RS, কারণ এই ক্ষেত্রে তুল্য রোধ কিন্তু এসটা RS টোটাল যেটা সেটা। তাহলে 122, সরি এটা 12, এটা 12, ই মানে হচ্ছে 12 ভোল্ট আর নিচে হবে 122 আর কি, কারণ আমাদের টোটাল রোধ হচ্ছে RS হচ্ছে 122 আর উপর হচ্ছে 12। তো এটাকে এটাতে ভাগ করলে আমরা পাচ্ছি 0.09836 অ্যাম্পিয়ার। এখন আমাদের বলছিল যে কি পরিবর্তন হবে, তাহলে আমরা অর্থাৎ কারেন্ট এটি খেয়াল করবো, আগে পেয়েছি কত 0.128 অ্যাম্পিয়ার আর পরে পেলাম কত 0.9836 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট কি কমে গেছে না, আগের চেয়ে কমে গেছে না। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে রোধ যখন শ্রেণীতে থাকে তার তুলনায় রোধ যখন সমান্তরালে থাকে তার তুলনায় রোধকে যখন শ্রেণীতে যুক্ত করা হয় তখন কিন্তু কারেন্ট কমে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি যে রোধগুলো শ্রেণীতে যুক্ত করার ফলে কারেন্ট কিন্তু কমে গেছে।
কারেন্ট কি হচ্ছে কমে গেছে। তার মানে কতটুকু প্রবাহ মাত্রা হ্রাস পাইছে, যেহেতু কমে গেছে আগের তুলনায়, তার মানে কি কারেন্ট কি হ্রাস পাবে, যা কারেন্ট তাই তো প্রবাহ মাত্রা, তাই না? তাইলে যেহেতু আগের তুলনায় কারেন্ট কমে গেছে, তার মানে কি দ্বিতীয় ক্ষেত্রে বা পরের ক্ষেত্রে কি কারেন্ট কি হ্রাস পাবে। তাইলে কি প্রবাহ মাত্রা হ্রাস পায়, ডেল আই সমান সমান কতটুকু হ্রাস পাবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো, I1 মাইনাস হচ্ছে I2, I1 মাইনাস I2 করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.0445 এত অ্যাম্পিয়ার, অর্থাৎ আগের তুলনায় এত অ্যাম্পিয়ার কারেন্ট হ্রাস পায়। তারপর আমরা প্রশ্ন অনুযায়ী যেভাবে বলা আছে সেভাবে লিখে দিব যে বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো করে সাজালে প্রবাহ মাত্রা আগের তুলনায় হ্রাস পায়, এবং সেটা হচ্ছে এত অ্যাম্পিয়ার বা এত অ্যাম্পিয়ার হ্রাস পায় আগের তুলনায়। এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।